শুভ শ্রোতা, গত 21 থেকে 30 সেপ্টেম্বর বেজিংয়ে অনুষ্ঠিত হয় চীন আসিয়ান দেশের সাংবাদিক ও গণমাধ্যম বিষয়ক কর্মকর্তাদের কর্মশালা। চীন আসিয়ান শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্র এবং চীনের কমিউনিকেশন ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার নির্বাহী সম্পাদক শামীম আব্দুল্লাহ জাহেদি অংশগ্রহণ করেন। কর্মশালায় অংশগ্রহণকারীরা বর্তমান সময়ে গণমাধ্যমের উন্নয়নের প্রবণতা নিয়ে আলোচনা করেন। আজকের খোলামেলা অনুষ্ঠানে শুনুন শামীম আব্দুল্লাহ জাহেদির সাক্ষাৎকারের প্রথম অংশ। আমি ইয়াও ইমিং স্বর্ণা সকল শ্রোতাদের শুভেচ্ছা জানাচ্ছি। জনাব শামীম আব্দুল্লাহ জাহেদি, খোলামেলা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। তো সাংবাদিকতায় আপনার অনেক অভিজ্ঞতা আছে। ইন্ডিপেন্ডেন্ট পত্রিকায় নির্বাহী সম্পাদক হিসেবে কাজ করার সঙ্গে সঙ্গে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনেও আপনি একটা বাণিজ্যিক বিষয়ক টক শো অনুষ্ঠানে উপস্থাপন অন্য কাজের সাথে সে একটা বিজনেস প্রোগ্রামও, বাণিজ্যিক প্রোগ্রামেও আমি উপস্থাপন করে থাকি। জি, তো বিভিন্ন মিডিয়াতে কাজ করতে আপনার কেমন লাগে এবং এই যে বিভিন্ন মিডিয়াতে কাজ করার কি কি পার্থক্য আছে? আমি কাজ করতে পছন্দ করি এবং আমি যে কাজটা করি সে কাজটা করে আমি আনন্দ পাই। সবচেয়ে বড় কথা হচ্ছে যে যদি কোনো কাজে একজন ব্যক্তি আনন্দ না পান, আসলে সেই কাজে সেই প্রফেশনে সে ক্যারিয়ারে ভালো করা সম্ভব নয়। আমি বিভিন্ন জায়গায় কাজ করি, আমি সংবাদ মাধ্যমেই কাজ করি। আমি বলছিলাম যে আমি ইংরেজি পত্রিকা দ্য ইন্ডিপেন্ডেন্টে কাজ করি। আমি একই সাথে কাজ করি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনেও, এবং ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের যেটা হচ্ছে যে বাণিজ্যিক যে একটা অনুষ্ঠান আছে সপ্তাহে 5 দিন হয়, সেটা আমি উপস্থাপন করে থাকি। এছাড়াও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের যে ইংরেজি প্রোগ্রামটা হয় সেটারও আমি দেখাশোনা করে থাকি। এছাড়াও আমি নিউ মিডিয়া ডিপার্টমেন্ট, যেটা আমাদের নিউ মিডিয়া হচ্ছে আমাদের এখানে আছে হচ্ছে ওয়েবসাইট আছে, আমাদের মোবাইলে সংবাদ শোনার ব্যবস্থা আছে, এটাকে আইভিআর নিউজ বলি আমরা। আমাদের মোবাইল নিউজ ব্রেকিং সার্ভিস আছে। এই দুটো আমিও এই দুটোর আমি ওভারসি করে থাকি, আমি দেখে থাকি। আর বিভিন্ন মাধ্যমে কাজের একটা বিভিন্ন রকম ধরন আছে। সংবাদপত্রের যদি রিপোর্ট লেখা হয়, সেটা লেখার ধরন এক ধরনের। একই নিউজ আপনি যদি ওয়েবসাইটের জন্য লিখতে চান, সেটা লেখার ধরন হবে আলাদা। আবার একই স্ক্রিপ্ট আপনি যদি টেলিভিশনের জন্য বলতে চান, তারও স্ক্রিপ্ট হবে আলাদা। একটু পার্থক্য আছে, এবং এই একজন সংবাদকর্মীকে আসলে এই পার্থক্যগুলো বুঝতে বেশ সময় লাগে না, কিন্তু তাকে বুঝতে হবে যে সে তার অডিয়েন্সটাকে, তার পাঠককে, তার দর্শককে, এটা বুঝতে পারলেই সম্ভব। কারণ টেলিভিশনের এক ধরনের চরিত্র আছে, রেডিও এক ধরনের চরিত্র আছে, সংবাদ পত্রিকার একটা চরিত্র আছে, ওয়েবসাইটের এক চরিত্র আছে। প্রত্যেকের যারা অডিয়েন্স, টার্গেট গ্রুপ, তাদেরকে মাথায় রেখে শব্দ চয়ন, উপস্থাপনা, কোন ইনফরমেশনটা, কোন তথ্যটা আগে দিতে হবে, সেটা নির্ভর করে সংবাদ মাধ্যমের উপর। এটা নিশ্চয়ই একটা বিস্তারিত বিষয়, অবশ্য বিষয়ে গবেষণার বিষয় আছে, সেটা সবাই অনেক করে থাকেন। এবং আমি জানতে চাই যে কোন মিডিয়াতে কাজ করতে আপনার সবচেয়ে বেশি ব্যক্তিগতভাবে এনজয় করতে পারেন? সত্য কথা বলতে যে আমি আমার প্রথমে কাজ শুরু করি পত্রিকায়, এটা ইংরেজি মাধ্যমের পত্রিকায়। আমি পছন্দ করি ইংরেজি মাধ্যমের পত্রিকায় কাজ করতে পছন্দ করি। আমি যেহেতু বাংলাদেশে কাজ করি, আমি দেখেছি যে হয়তো বাংলাদেশের জন্য বাংলা সংবাদপত্র হয়তো বেশি মানুষ কাছে পৌঁছানো যায় খুবই স্বাভাবিকভাবেই, কিন্তু আমি যখন টেলিভিশনে কাজ করি, আমি এটাও আরেক ধরনের সুবিধা আমি দেখে থাকি। এখানেও মানুষের কাছে দ্রুত পৌঁছানো যায়। কিন্তু আমি একটু বলতে পারি যে সকল মাধ্যমের জন্যই সকল ধরনের দর্শক বা পাঠক আছে। আমাকে যদি সত্যি করে বলা হয় যে কোনটা বেশি পছন্দ করে, আমি বলি যে আমি সত্যিকার অর্থেই বলি যে আমি সব জায়গাতেই কাজ করতে পছন্দ করি। আমি নিউ মিডিয়া, আমি বলছি আমি ওয়েবসাইটেও, আমাদের পত্রিকা যেগুলো বা টেলিভিশনের যে ওয়েবসাইট আছে, আমি সেখানেও দেখাশোনা করি, কাজ করি, আমি সেটাও পছন্দ করি। আসলে একজন সংবাদকর্মী হিসাবে আমি সব মাধ্যমে কাজ করতে পছন্দ করি। আমার ভালো লাগে, যে কোনো মাধ্যমে কাজ করতে ভালো লাগে। আচ্ছা, এবারের কর্মশালা বা সেমিনারে আপনারা কি কি বিষয় নিয়ে আলোচনা করেছিলেন এবং চীনের সংবাদ মাধ্যম সম্পর্কে আপনার কি কি নতুন ধারণা পেয়েছেন? খুবই ভালো প্রশ্ন। আমরা আসার আগে আমাদের খুব একটা ধারণা ছিল না যে আসলে আমরা কি করতে এসেছি এখানে। আমরা যখন আসলাম এখানে, তখন আমাদেরকে একটা বিস্তারিত কর্মসূচি ধরে দেওয়া হলো, এবং আমি বলবো যে খুবই একটি উপকারী হয়েছে। এটা মূলত বলা হচ্ছে যে নিউ মিডিয়া মানে হচ্ছে যে ট্রেডিশনাল মিডিয়া, গতানুগতিক যে মাধ্যম, তার বাইরে। একটা সময় গতানুগতিক মাধ্যম বলতে আমরা বুঝতাম সংবাদপত্র,
তারপরে এসছে রেডিও এসছে, তারপরে এসছে টেলিভিশন, কিন্তু এর বাইরে এখন চলে আসছে। এবং নিউ মিডিয়া বলতে আমরা কিন্তু শুধু মনে করি যে আমরা মোবাইলে সংবাদ শুনলাম বা মোবাইলে গান শুনলাম বা আমি ওয়েবসাইটে নিউজ দেখছি, তা কিন্তু না, এটা অনেক ব্যাপক। সেই ব্যাপক বিষয়গুলোই কিন্তু আসলে আমরা এই 10 দিনের আমি বলবো যে খুবই এক্সটেন্সিভ একটা যে কর্মশালা সেখানে শিখেছি আমরা, আমাদেরকে শেখানো হচ্ছে। আমাদেরকে এটার সাথে সাথে এখন সংবাদ মাধ্যমের জন্য যারা সংবাদপত্রের কর্মী তাদেরকে শুধু সংবাদ জানলেই হবে না, কত নতুন প্রযুক্তিও জানতে হবে। সেই প্রযুক্তিগুলোও কিন্তু আসলে আমরা আসলে শিখতে পারলাম, দেখতে পারলাম, জানতে পারলাম। এবং আমরা শুধু যে হাতে কলমে কাজ করছি কিন্তু তা কিন্তু নয়, এর পাশাপাশি আমরা এক ধরনের ব্যবহারিক ক্লাসও আমরা নিয়েছি, আমরা গিয়েছি। আমরা অনুষ্ঠানটা আয়োজন করেছে হচ্ছে চায়না ইউনিভার্সিটি অব কমিউনিকেশন। সেইখানে আমরা তাদের যে নিউ মিডিয়া ডিপার্টমেন্ট আছে, নিউ মিডিয়া ল্যাবরেটরি আছে, সেখানে গেছি আমরা। এছাড়াও আমরা সনি এইচডির যে একটা প্রশিক্ষণ কর্মশালা, প্রশিক্ষণ ক্লাস আছে, সেখানে আমরা গিয়েছি। আমরা এছাড়াও গিয়েছি বিভিন্ন মাধ্যমে যারা কিভাবে আসলে এই কাজগুলো করে থাকেন। এবং এছাড়াও আমরা আমি বলছিলাম যে আমরা শুধু সংবাদকর্মী হলেই হবে না, জানলেই সংবাদ কর্ম সম্বন্ধে জানলেই হবে না, সংবাদকর্মীকে অবশ্যই এর তথ্য প্রযুক্তি সম্বন্ধে জানতে হবে। এখন যেহেতু সংবাদ অনেক রকম সোর্স আছে, অনেক রকম উৎস আছে সংবাদের, সংবাদ অসংখ্য ওয়েবসাইট আছে, সোশ্যাল মিডিয়া আছে, এছাড়া অনেক ডেটা আছে। এবং আমাদেরকে একটা নতুন যে ধারণা পেলাম আমরা যে বিগ ডেটা। হোয়াট ইজ বিগ ডেটা? বিগ ডেটা হচ্ছে আমাদেরকে বলা হচ্ছে যে শুধু অনেক অনেক বিগ মানে হচ্ছে অনেক অনেক ভলিউমের ডাটা আছে তা না। এই বিগ ডাটা আর একটা বিষয় হচ্ছে যে ভেলোসিটি, খুব দ্রুত চেঞ্জ হচ্ছে, খুব দ্রুত আসছে। এর ভ্যারাইটি অনেক রকম, অনেকগুলো সোর্স, অনেকগুলো উৎস থেকে আসছে। আর একটা হচ্ছে এবং সব ডাটাগুলো সব অনলাইনে আছে। তো এগুলোকে কিভাবে আমাদেরকে সন্ধান করতে হবে ডাটা, এবং কিভাবে সংবাদ সেখান থেকে কোন সংবাদটা সঠিক হতে পারে সেটাকে আমি কিভাবে গবেষণা করে বৈজ্ঞানিকভাবে বের করব, এই কাজগুলি আসলে আমাদেরকে শেখানো হচ্ছে এই কর্মশালায়। তাহলে নতুন মিডিয়ার সম্বন্ধে অনেক কিছু মতামত বিনিময় করা হলো। নিশ্চয়ই, নিশ্চয়ই। এবং নিউ মিডিয়া মানে যে শুধু সংবাদ মাধ্যম তা না, কিন্তু মিডিয়া মানে এখানে মিউজিকের কথা বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে মুভির কথা বলা হচ্ছে। সামনের দিকটা কি আসলে, নিউ মিডিয়ার পরের ধাপটা কি, সেটাও কিন্তু আসলে আমরা আলোচনা করছি। এবং বলা হচ্ছে যে নেক্সট স্টেপ হচ্ছে পৃথিবীতে ইন্টারনেট অফ থিংস। সবকিছুই ইন্টারনেট হবে, সকল থিংস মানে হচ্ছে সকল ডিভাইস একসাথে হবে। বা আমাদেরকে বলা হচ্ছে 3টা ধাপের কথা বলা হচ্ছে। আমরা আগে বলতাম যে নেটওয়ার্ক অফ কম্পিউটার্স, সেখান থেকে এখন হচ্ছে আমরা নেটওয়ার্ক অফ পিপল। নেক্সট ধাপ হচ্ছে নেটওয়ার্ক অফ থিংস। সো আমাদের প্রত্যেকটা ডিভাইস আমরা আসলে কানেক্টেড হয়ে যাবে একটা সময়। আমি বাইরে থেকে বসেও আমার মোবাইল ফোনের মাধ্যমে আমার বাসার দরজা খুলে ফেলতে পারবো। হ্যাঁ, সেটাই হচ্ছে ইন্টারনেট অফ থিংস। সো এর পরবর্তী ধাপ হচ্ছে এটাই। আচ্ছা, আপনি বলেছেন যে নতুন মিডিয়ার মধ্যে অনেক কিছু ধাপ আছে, এবং আপনি নিজেই ব্যক্তিগতভাবে ক্লাসিক্যাল মিডিয়াতেও কাজ করছেন, এখন নতুন মিডিয়াতেও কাজ করছেন। হ্যাঁ, তো এখন আমি জানতে চাই যে এই যে নতুন মিডিয়াদের মধ্যে ওই যে সিটিজেন রিপোর্টার বা নাগরিক যে সাংবাদিকতা, হ্যাঁ, এটা তো একটা নতুন মিডিয়ার থেকে এটা পুরনো মিডিয়ার একটা আঘাত বা একটা শখ। হ্যাঁ, তো এইটা আপনি কিভাবে দেখেন? খুব ইন্টারেস্টিং, খুবই আমি এই প্রশ্নটা খুব পছন্দ করেছি, এই জন্য যে এই সমস্যাটা, সংকটটা আমরা সবসময় দেখছি, আমরা মনে হচ্ছে। তো তখন সবসময় মনে হতো যে কি আমরা কি সংবাদপত্র কি থাকবে, সংবাদপত্র কিন্তু আসলে মূল বিষয়টা কিন্তু সাংবাদিকতা কিন্তু থাকবে। সাংবাদিকতার মাধ্যমের হয়তো পরিবর্তন হবে, ধরনটা হয়তো পরিবর্তন হবে, কিন্তু সাংবাদিকতা থেকে যাবে। আমি উদাহরণ দিয়ে বলছি যে অনেকেই বলছেন অনেক খবর তো এখন সোশ্যাল মাধ্যমে পাওয়া যায়, সোশ্যাল নেটওয়ার্কে পাওয়া যায়, তাহলে কেন মানুষ সংবাদপত্র কিনবে, কেন মানুষ সংবাদপত্র পয়সা দিয়ে কিনবে, বা কেন মানুষ টেলিভিশন দেখবে? একটা বিষয় হচ্ছে কি, সংবাদ মাধ্যমে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে প্রশিক্ষিত মানুষ যারা প্রফেশনাল ট্রেন তারা কাজটা করেন। আর যিনি সোশ্যাল মাধ্যমে খবর দিলেন, একজন ব্যক্তি বা যিনি সোশ্যাল নেটওয়ার্ক, তার একজন 1000 জন লোক পরিচিত সোশ্যাল নেটওয়ার্ক, উনি বললেন যে অমুক জায়গায় ঢাকার মতিঝিলে একটি বাস দুর্ঘটনায় 2 জন লোক মারা গেছেন এবং এই ঘটনা তিনি দেখেছেন বা তিনি শুনেছেন। যখনই বলছেন শুনেছেন, তখন কিন্তু পাঠক যারা বা দেখছেন তারা কিন্তু সেই ট্রাস্টটা, বিশ্বাস, আস্থা সেটা পান না। আস্থা, বিশ্বাস পেতে হলে তাকে আস্থার জায়গা যেতে হয়, তখনই একটি প্রশিক্ষিত প্রফেশনাল মিডিয়া হাউসের প্রয়োজন হয়। এই কারণেই বলছি সাংবাদিকতা থাকবে। এখন হচ্ছে অনেক তথ্য আসছে, কিন্তু কোন তথ্যটা সঠিক সেটা বের করা মুশকিল। যখন এই সমস্যার সংকট হবে, তখন মানুষ চিন্তা করবে এত জায়গাতে আমি খোঁজ করতে পারবো না, আমাকে দেখতে হবে কারা সঠিক সংবাদ দেয়। এখানে হচ্ছে ব্র্যান্ড ভ্যালুজের কথা চলে আসে।
মানুষ তখন ভালো ব্র্যান্ড এই কারণে ভালো ব্র্যান্ডের কাছে চলে যাবে, ভালো সংবাদ মাধ্যমের কাছে চলে যাবে, তখন তারা শুনবে। আমি এই কারণেই বলছি যে সাংবাদিকতার কোনো পরিবর্তন, সাংবাদিকতা থাকবে কিন্তু সংবাদের প্রচারের ধরনটা হয়তো পরিবর্তন হবে। আর নিউ মিডিয়ার কথা বলছেন যে এখন অনেক কিছু সিটিজেন জার্নালিজম হচ্ছে, এটাও একটা ধরন, কিন্তু এটা কখনোই মেইন স্ট্রিম সাংবাদিকতাকে রিপ্লেস করতে পারবে না বলে আমি বিশ্বাস করি। কারণ আমি আবার বলছিলাম যে আস্থার জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এবং সাংবাদিকতার কিছু নীতি নৈতিকতা আছে, তাকে সেটা দিয়ে সে সংবাদ প্রচার করতে হয়। একজন ব্যক্তি আপনি যিনি সোশ্যাল ব্লগ লিখছেন বা সোশ্যাল মিডিয়াতে আছেন, উনার যেটা মনে হলো উনি সঙ্গে সঙ্গে লিখে দিলেন, কিন্তু এটা সংবাদ নয়। সংবাদ হতে হলে তার কিছু বৈশিষ্ট্য রয়েছে, এটাকে অনেকগুলো প্রসেসের মধ্যে যেতে হয়। একটা ফ্যাক্টরিতে যেমন একটি প্রোডাক্ট তৈরি হয়, একটা পণ্য তৈরি হয়, হুট করে হয় না, তাকে বেশ কিছু পদ্ধতির মাধ্যমে ধাপে ধাপে আসতে হয়। একটা সংবাদও একটি পণ্য, তাকেও বিভিন্ন ধাপ পেয়ে আসতে হয়। যখন ফিনিশড প্রোডাক্ট আমরা পাবো, একটা ধাপে আসবে, তার আগে তাকে বেশ কিছু প্রসেস আসে। যেমন আমরা শুনতেই পারি যে একটা দুর্ঘটনায় 2 জন লোক মারা গেছে, কিন্তু একজন রেসপন্সিবল বা দায়িত্ববান সাংবাদিক বা সংবাদপত্র বা সংবাদ মাধ্যম সঙ্গে সঙ্গে সেটা প্রকাশ করবে না, তারা সেটাকে যাচাই করে দেখবে এবং তখনই তারা নিশ্চিত হবে, যখন নিশ্চিত হবে তখনই সে সংবাদটা প্রকাশ করবে। এখানেই সোশ্যাল মিডিয়ার সাথে বা সোশ্যাল মাধ্যম বা সোশ্যাল ব্লগের সাথে মেইন স্ট্রিম মিডিয়ার একটা বড় পার্থক্য, এবং এই কারণেই সাংবাদিকতা টিকে থাকবে, মানুষ এই আস্থাটা খুঁজে পাবে। কিন্তু সিটিজেন জার্নালিজমের যে সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তাৎক্ষণিকভাবে, আমি যেমন একটা ঘটনার সাক্ষী, হ্যাঁ, আমি সেই সময় আমার মোবাইল দিয়ে এই ছবিটা তুলে তারপর ইন্টারনেটে আমি দিলাম, মানে খুব ফাস্ট, তার দ্বারাই সবাইকে আমি জানাতে পারি। হ্যাঁ, আপনি যেমন নিউ মিডিয়ার সম্পাদক হিসেবে কাজ করছেন, তো সেখানে বিভিন্ন তথ্যগুলো যাচাই করা, তারপর মানে এই যে কিভাবে আর খুব তাড়াতাড়িভাবে তাৎক্ষণিকভাবে এই খবরগুলো প্রচার করা, মানে এর মধ্যে কিভাবে ব্যালেন্স করা হয়? যেটা বলছেন সিটিজেন জার্নালিজম, এটা কিন্তু খুব ভালো ধারণা, নতুন কনসেপ্ট, আমি এটাকে ওয়েলকাম করি, স্বাগত জানাই। এটা একটা নতুন ধরন, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে একটু পার্থক্য অবশ্যই থাকবে। এটা হয়তো কিছু কিছু ক্ষেত্রে একটা দুর্ঘটনা ঘটলো, আমি একজন ব্যক্তি একটা ছোট্ট তার মোবাইল ফোনে ছবি তুলে সেটা তার ফেসবুকে, তার টুইটারে প্রকাশ করতে পারে, কিন্তু সকল ক্ষেত্রে কিন্তু এটা হবে না। আমি যদি একটু তথ্যপূর্ণ প্রতিবেদনের কথা চিন্তা করি, আমি যদি একটি ইনভেস্টিগেটিভ জার্নালিজম কথা চিন্তা করি, তখন কিন্তু এটা হবে না, তখন কিন্তু মেইন স্ট্রিম জার্নালিজমে আসতে হবে। এবং আমি যে বলছিলাম যে একটি সংবাদ মাধ্যম, একটি সংবাদ একটি পণ্য, এবং তাকে বিভিন্ন ধাপ পেরিয়ে একটি ফিনিশড প্রোডাক্ট হয়, বা একটি সম্পূরক বা একটা সাপ্লিমেন্টারি হতে পারে সিটিজেন জার্নালিজম, কিন্তু আমি বলবো না যে এটা মেইন স্ট্রিমকে আসলে কখন রিপ্লেস করবে। আমি অবশ্যই বলছি আমি সিটিজেন জার্নালিজম আমি স্বাগত জানাচ্ছি এবং স্বাগত জানাবই, কারণ এটা একটা ধরন। কিন্তু আপনি যেটা বলছেন যে একটা দ্বন্দ্ব থাকে, কিন্তু ফাস্ট খুব, তারা হয়তো সঙ্গে সঙ্গে দ্রুত নিউজ চলে গেল, কিন্তু যেটা সংবাদ মাধ্যম, দায়িত্ববান মাধ্যম, তারা কিন্তু ওই নিউজ তারপরে ফাস্ট রোস্ট দিতে পারবে না, তাকে যাচাই করতে হবে। আমি আবার বলছি, এই যাচাই করার জন্যই কিন্তু মানুষ তখন সত্যিকার অর্থে পাঠক বা দর্শক তারা কিন্তু অপেক্ষা করবে সেই খবরটা কি তারা প্রতিষ্ঠিতের মাধ্যমে দেখতে পেয়েছে কিনা, তারপরেই কিন্তু বিচার করবে। এইখানেই একটা পার্থক্য। কিন্তু আমি আবারই বলছি যে আমি কিন্তু সিটিজেন জার্নালিজমকে ডিসকারেজ করছি না, কারণ সত্যিকার অর্থে অনেক ক্ষেত্রেই ট্র্যাডিশনাল বা মেইন স্ট্রিম যে মিডিয়া, তাদেরও কিছু লিমিটেশন রয়েছে, সীমাবদ্ধতা রয়েছে। আবার সেই সীমাবদ্ধতা কিন্তু যিনি ব্লগ লিখছেন তার নাই। এটা কিন্তু এক অর্থে কখনো কখনো পরিপূরক হতে পারে। একটা ঘটনা যেটা হয়তো আমি ছোট্ট উদাহরণ দিতে পারি আপনাকে। কিছুদিন আগে বাংলাদেশে একটি মেয়ে, সোহাগী জাহান তনু নামে একটা মেয়ে নিহত হয়েছিলেন, আপনারা জানেন, ঢাকা বাংলাদেশের কুমিল্লা ক্যান্টনমেন্ট অঞ্চলে। এবং এই খবরটা কিন্তু কোন রকম বাংলাদেশের কোন ট্র্যাডিশনাল সংবাদ মাধ্যম দিতে পারেনি। এই ঘটনা ঘটবার পরে 3 দিন পরে বা 4 দিন পরে মেইন স্ট্রিম মিডিয়াতে এসছে। তার আগে বাংলাদেশের ফেসবুক বিশ্ববিদ্যালয় ব্যবহৃত হয়ে থাকে, সেখানে তারা এইখানে একটা বিশাল ক্যাম্পেইন করে তারা। এবং সেই ক্যাম্পেইনের পরে আমি বলবো, মানে বিভিন্ন রকম আলোচনা হবার পরে যখন সোশ্যাল মিডিয়াতে ঝড় বইছিল, কেন তনুকে নিয়ে কথা হচ্ছে না, এরপরে বাংলাদেশ মেইন স্ট্রিম মিডিয়াতে নিয়ে নিউজ শুরু হয়। তো এখানেও কিন্তু আমি বলবো দিস ইজ দ্য স্ট্রেংথ অফ দ্য সোশ্যাল মিডিয়া। এখানেও একটি অন্যটির পরিপূরক হতে পারে, একটি অন্যটির জন্য কখনো হুমকি বলে আমি মনে করি না। কারণ আমি বলছি যে সংবাদ মাধ্যম আজকে আমি যেটা বলছি, আজকে যেটা নিউ মিডিয়া বলছি, কিছুদিন পরে কিন্তু এটা হয়তো ট্র্যাডিশনাল মিডিয়া হয়ে যেতে পারে।
হয়তো নতুন ধরন আসবে, আমরা জানি না। হ্যাঁ, ঠিক। সবচেয়ে সুবিধা হচ্ছে একজন পাঠক, একজন দর্শক হিসাবে আমি নতুন নতুন অ্যাভিনিউ পাচ্ছি, নতুন নতুন তথ্য বাতায়ন পাচ্ছি, তথ্য নতুন জানালা পাচ্ছি। আমি সবকিছু মিলেই আসলে এটা আমাদের জন্য ভালো। আমরা অনেক অনেক সোর্স পাচ্ছি, অনেক উৎস পাচ্ছি সংবাদ জানবার। এটা আমি স্বাগত জানাই এবং আমি মনে করি এটা সত্যিকার অর্থে সংবাদ জানবার আগ্রহ বাড়িয়ে দেবে। আচ্ছা, আর বাংলাদেশে তো এখন ট্রেডিশনাল মিডিয়া, বেতার, টেলিভিশন, পত্রিকা, ম্যাগাজিন সেগুলো তো চালু আছে এবং নতুন নতুন টিভি চ্যানেল আসছে এবং নতুন মিডিয়াতেও এখন সেই ইয়াং ছেলে মেয়েদের মধ্যে খুবই পপুলার, তাদের কাছে মানে সবকিছু তথ্য পাওয়া যায় ইন্টারনেটের মাধ্যমে। তো আপনার সংস্থা আসলে এই নতুন মিডিয়ার যে প্রবণতা, এটা কিভাবে সম্মুখীন করা হচ্ছে বা এটা আরো উন্নয়ন করার জন্য কি কি নতুন পদক্ষেপ গ্রহণ করছে? খুবই ভালো কথা। আমি যদি বলি, আমাদের বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোর প্রত্যেকেরই কিন্তু ফেসবুক পেজ রয়েছে, টুইটার পেজ রয়েছে এবং সেখানে তাদের অনেক ফলোয়ার। আমি যদি বলি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের কথা বলি, সেখানে প্রায় 50 লক্ষ ফলোয়ার রয়েছে ফেসবুকে। সো এটা একটা বড় সোর্স, বড় শক্তি। অর্থাৎ ভার্চুয়ালি আমি যদি বলি যে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ওয়েবসাইটের সাথে প্রায় 50 লক্ষ মানুষ যুক্ত আছে। তাদের যে কমেন্টগুলো থাকে সেটা দেখা যায়, এটা কিন্তু এক ধরনের সার্ভেও হয় এখান থেকে। আসলে আমাদের একটা টিম আছে, তারা দেখে যে কোন নিউজটা আসলে বেশি শেয়ার হলো, বা অনেক সময় অনেক কমেন্ট থাকে, তো ওখান থেকে কিন্তু বোঝা যায় মানুষটা আসলে কি জানতে চায়। তো এগুলো আমাদের টিম রয়েছে, নিউ মিডিয়া টিম রয়েছে, তারা আসলে দেখে এবং সেখান থেকে আমরা আসলে এক ধরনের কিউ পাই যে তাহলে আমরা নেক্সট ডে, আগামী সপ্তাহে আমরা কি ধরনের নিউজ করতে পারি, সেগুলো একটা আমি বলতে পারি যে একটা হয়। তবে আমি এখানে এই যে প্রশিক্ষণ এসেছি, সেখানে কিন্তু এই ডেটা কালেকশনে খুব জোর দেওয়া হয়েছে, যেখানে এখানে বলা হচ্ছে তারা দেখবেন স্ট্রাকচার একটা পদ্ধতি রয়েছে, একটা প্রতিষ্ঠিত পদ্ধতি রয়েছে, যেটা কিন্তু আমাদের ওখানে নাই। হয়তো এই জ্ঞান সেখানে কাজে লাগানো যেতে পারে। অতটা স্ট্রাকচার কোন পদ্ধতি নেই যার মাধ্যমে আমরা আসলে সংবাদগুলোকে সংগ্রহ করি বা সেখান থেকে তথ্য নেই, কিন্তু নিশ্চয়ই ভবিষ্যতে আমাদেরকে এই দিকে আসলে নজর দিতে হবে, কারণ ডাটা অ্যানালিসিস এটা একটা নতুন প্রবণতা এবং এটা খুবই দরকার। যেটা সাধারণত এখনো যেটা হয় থাকে যে বিজনেস প্রতিষ্ঠানগুলো, কংগ্লোমারেটগুলো, তারা ওই ডেটাগুলো অ্যানালাইজ করে এবং তারা চিন্তা করে কোন ধরনের পণ্য, কোন ধরনের পাঠক, কোন ধরনের কাস্টমারের কাছে যেতে হবে, যেটা আসলে সংবাদ মাধ্যমগুলো অতটা প্রফেশনালি করে না। কিন্তু ইটস এ বিজনেস, এট দ্য এন্ড অফ দ্য ডে ইটস এ বিজনেস, পয়সা ইনকাম করতে হবে। সেটা করতে হলে নিশ্চয়ই আমাদেরকে ওই দিকে নজর দিতে হবে যে মানুষ যে প্রশ্নগুলো করছে, যে কমেন্ট করছে, যে দিকে শেয়ার করছে, তার দিকে আসলে আমি তাকে তার প্রতি সবিচার করছি কিনা, বিচার করছি কিনা, জাস্টিফাই করছি কিনা, সেগুলো দেখতে হবে আসলে। আচ্ছা আচ্ছা। আর এইবার তো আপনার প্রথম চীন সফর? আমার চীন সফর প্রথম। আচ্ছা, আর এর আগে মানে বাংলাদেশে থাকাকালীন চীন সম্বন্ধে আপনার যে ধারণা পেয়েছেন এবং আসার পর যে নিজের চোখে চীনকে দেখেছেন, যে ধারণা পেয়েছেন, তার মধ্যে পার্থক্য আছে? খুব একটা নাই। এই জন্যই বলছি যে এখনকার যুগ তো খুব ইন্টারনেটের যুগ। আমরা আসলে বুঝতে পারি যে কোথায় কি হচ্ছে, পৃথিবীর কোন প্রান্তে কি হচ্ছে। তো সত্যিকার অর্থে আমি আসবার আগে আমি কোথায় এসছি, কি কাজে এসছি, আমি কিন্তু দেখে এসছি ইন্টারনেটে সব। তো আগের অবশ্য নেই, তবে এটা ঠিক যে সবকিছু তো দূর থেকে দেখে হয় না, সিইং ইজ বিলিভিং, এটা বিষয় আছে, কথা আছে। তো এখানে এসে যেটা আমি দেখলাম যে সত্যি অনেক অভাবিত উন্নয়ন চীনে সাধিত হয়েছে এবং এই বিশাল উন্নতি চীনের মানুষের অক্লান্ত পরিশ্রম নিশ্চয়ই সেই পরিশ্রমের মধ্যে হয়েছে। এই পরিশ্রমটা বোঝা যায় যে মানুষ, একটা জাতি কত পরিশ্রম। আমি যেটা হয়, সবাই যখন চীনে আসে তখন তারা নিশ্চয়ই একবার চাইবে যে তারা গ্রেট ওয়াল অফ চীনে একবার যেতে চায়। আমিও গিয়েছিলাম। সো যখন ঠিক বড় বড় পৃথিবীর বড় বড় স্থাপনার দিকে আপনি যখন দেখবেন, আপনি যদি একটু গভীরভাবে তাকিয়ে দেখেন, তাহলে আপনি চিন্তা করেন যে বিশাল যে একটি প্রাচীর, যেসব বিল্ডিং, যেগুলো ব্লকস দিয়ে, পাথরে যে ব্লক দিয়ে সেটাকে বানানো হয়েছে, কতগুলো মানুষের বেদনা, কষ্ট, পরিশ্রম এর পিছনে রয়েছে। এটা যদি আপনি চিন্তা করে দেখি, তাহলে বোঝা যায় চীন আসলে অনেক বড় জাতি। তারা এই বিশাল একটি দেশ, বিশাল জনগোষ্ঠী, বিশাল অনেকগুলো ভাষা, অনেক মানুষ, সবকিছুকে একসাথে ম্যানেজ করা খুব সহজ কথা নয়। সবকিছু একসাথে যে ম্যানেজ করা যাচ্ছে, এবং এটাই তো নিশ্চয়ই একটি বড় জাতির পরিচয়। আমি সত্যিই বলবো যে চীন তারা অনেক ভালো কাজ করছে এবং আমরা আশা করবো চীনের যে উন্নতির মডেল, সেটাও নিশ্চয়ই পৃথিবীর অন্য অনেক দেশ এটাকে অনুসরণ করতে পারে এবং তারা লাভবান হবে। চীনের দ্রুত আরো উন্নতি কামনা করছি। শুভ শ্রোতা, বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার নির্বাহী সম্পাদক শামীম আব্দুল্লাহ জাহিদির সাক্ষাৎকারের প্রথম অংশ শুনলেন। আজকের খোলামেলা অনুষ্ঠান এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন।
শুভ শ্রোতা, গত 21 থেকে 30 সেপ্টেম্বর বেজিংয়ে অনুষ্ঠিত হয় চীন আসিয়ান দেশের সাংবাদিক ও গণমাধ্যম বিষয়ক কর্মকর্তাদের কর্মশালা। চীন আসিয়ান শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্র এবং চীনের কমিউনিকেশন ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার নির্বাহী সম্পাদক শামীম আব্দুল্লাহ জাহেদি অংশগ্রহণ করেন। কর্মশালায় অংশগ্রহণকারীরা বর্তমান সময়ে গণমাধ্যমের উন্নয়নের প্রবণতা নিয়ে আলোচনা করেন। আজকের খোলামেলা অনুষ্ঠানে শুনুন শামীম আব্দুল্লাহ জাহেদির দেওয়া সাক্ষাৎকারের দ্বিতীয় অংশ। আমি ইয়াও এমিং স্বর্ণা সকল শ্রোতাদের শুভেচ্ছা জানাচ্ছি। আর এখন আমরা একটু চীন সম্বন্ধের দিকে একটু চলে আসি। আর বাংলাদেশের সংবাদ মাধ্যমে চীনের ইমেজ কেমন এবং কিভাবে এই ধরনের ইমেজ তৈরি করা হয়েছে? আমার মনে হয় ঐতিহাসিকভাবে চীনের সাথে বাংলাদেশের একটি ভালো সম্পর্ক, এবং বাংলাদেশের মানুষও কিন্তু চীন সম্বন্ধে খুবই একটি ইতিবাচক ধারণা রয়েছে। এই জন্য বলছি যে অনেক আগে থেকে, ছোটবেলা থেকে, আমি যদি আমার ব্যক্তিগতভাবে উদাহরণ দিয়ে থাকি, আমি যখন স্কুলে পড়তাম ছোটবেলায়, তখন কিন্তু আমরা সেই সময় ছিল রেডিও পেকিং বাংলা বিভাগ, এখন নিশ্চয়ই সেটা হচ্ছে রেডিও চায়না বাংলা বিভাগ। তখন কিন্তু আমরা সংবাদ শুনতাম এবং আমরা তখন ছোটবেলা চিঠি লিখতাম, তো এবং সেই চিঠি উত্তর পেতাম আমরা এখান থেকে বাংলা ভাষায়। তো এই বিষয়গুলো কিন্তু তখন থেকে, এবং আমি আমার মতো নিশ্চয়ই আমার বয়সী যারা এখন আছে তারা নিশ্চয়ই তাদের একই অভিজ্ঞতা আছে। এছাড়া সংবাদ মাধ্যমে আমরা প্রায় দেখি, যেহেতু বাংলাদেশের সাথে চীনের একটি খুব ভালো রাজনৈতিক সম্পর্ক রয়েছে, সেটার একটা প্রভাব দেখি আমরা সংবাদ মাধ্যমে, এবং চীন বিষয়ক অনেক ধরনের সংবাদ আমরা দেখে থাকি, এবং চীনের সাথে আমাদের বেশ কিছু এক্সচেঞ্জ প্রোগ্রামও হয়ে থাকে। আমি ঠিক এই মুহূর্তে যদি বলতে পারি যে আমাদের পত্রিকা দ্য ইন্ডিপেন্ডেন্টের সাথে চীনা গভর্নমেন্টের একটি বিশেষ প্রোগ্রামে আমাদের একজন কলিগ এখানে কাজ করছেন, চীনে কাজ করছেন, প্রায় 10 মাসের একটা কোর্স যিনি করছেন। এইগুলোতে বোঝা যায় যে চীনের সাথে আমাদের এবং বাংলাদেশের সংবাদ মাধ্যমের একটু ভালো সম্পর্ক। চীনকে বাংলাদেশের মানুষ আমি বলতে পারি সবসময়ের জন্য তারা বন্ধু রাষ্ট্র বলে মনে করে। তারপরও বাংলাদেশের যে সংবাদ মাধ্যমে আসলে চীন সম্বন্ধে কি যথেষ্ট নিউজ আছে বলে আপনি মনে করেন? যথেষ্ট নিউজ এখন এটা আসলে খুবই আপেক্ষিক, রিলেটিভ। এখন কোনটা যথেষ্ট এটা আসলে বলা মুশকিল আমার জন্য। আমি আমার দৃষ্টিতে বলতে পারি যে আমি দেখি যে হ্যাঁ, যথেষ্ট নিউজ আমরা দেখে থাকি চীনের। কারণ বাংলাদেশের সংবাদ মাধ্যমে যেটা সাধারণত প্র্যাকটিস থাকে, তাদের যেটা প্রথা যেটা থাকে, সেটা হচ্ছে তারা চেষ্টা করে তাদের প্রত্যেক সংবাদ মাধ্যমের কথাই বলি আমি, সংবাদ মাধ্যমে তাদের বিশেষ কিছু স্থান রয়েছে, জায়গা রয়েছে, টেলিভিশনে যদি স্লট বলি, তারা ইন্টারন্যাশনাল একটি নিউজ থাকে, এবং যখনই আন্তর্জাতিক সংবাদ থাকে এই সংবাদগুলোকে তারা সাধারণত যারা প্রতিবেশী তাদের সংবাদগুলোকে সাধারণত গুরুত্ব দিয়ে থাকে। সেই হিসেবে আমি বলতেই পারি যে বাংলাদেশের বৈদিনিক সংবাদ মাধ্যমে চীনের সংক্রান্ত কোনো খবর, চীন বাংলা সংক্রান্ত খবর তো অবশ্যই, এর বাইরেও শুধু চীন সংক্রান্ত খবরও থেকে থাকে, সেটা আমি উপস্থিতি আমি যথেষ্টই দেখে থাকি। এবং এছাড়াও শুধু সংবাদ না, আমি বেশ কিছু মতামতও আমরা দেখে থাকি, অপেড পেজ যে থাকে বা যেগুলো বিভাগ রয়েছে সেখানেও চীন সম্বন্ধে লেখা থেকে থাকে। আচ্ছা, বর্তমান চীন বাংলাদেশ সম্পর্কে আপনি কিভাবে মূল্যায়ন করেন? চীন বাংলাদেশ সম্পর্ক আমি আবার যেটা আগেও বলছিলাম যে ঐতিহাসিকভাবেই অনেক ভালো, এবং চীনের বহু বাংলাদেশে অনেক স্থাপনা রয়েছে যেখানে চৈনিক সহায়তায় বা চীনের সহায়তায় হয়েছে, এবং আমার ধারণা এটা আরো হবে সামনে। চীনা প্রেসিডেন্টের বাংলাদেশে যাওয়ার কথা রয়েছে, এবং সে সময় এই যাওয়ার কথা, এবং এটা নিয়ে আমি বাংলাদেশের পত্রপত্রিকা অনেক সংবাদ দেখছি, এবং সেটা দেখছি যে সেটা অনেক রকমের অর্থনৈতিক এবং রাজনৈতিক বিষয়ে দু দেশের চুক্তি করবার কথা রয়েছে, এবং এখানে বাংলাদেশ বিভিন্ন প্রকল্প সহায়তা চীন দেবে বলে আমরা জানছি। তো সেই হিসাবে বলতে পারি যে চীন আসলে বাংলাদেশের জন্য সবসময় বন্ধু ছিল, এবং আমি আশা করি চীনা প্রেসিডেন্টের আগামী মাসে যে সফর বাংলাদেশে আছেন, এবং যেটা 30 বছর পর প্রথম কোন চীনা প্রেসিডেন্টের রাষ্ট্রপতির বাংলাদেশ সফর প্রথম, এটা বাংলাদেশ চীন সম্পর্কে একটা নতুন মাত্রায় পৌঁছে দেবে বলে বিশ্বাস করি আমি। আর বর্তমান চীনের এক অঞ্চল এক পথ যে উদ্যোগ এবং বাংলাদেশ চীন ভারত মিয়ানমার অর্থনৈতিক করিডর প্রকল্প বাংলাদেশের জনগণের কাছে কেমন সাড়া পেয়েছে? খুবই ভালো প্রশ্ন। এই জন্য আমি বলছি যে পৃথিবীটাকে আসলে আমরা কি বলি, প্রায় বলে থাকি যে একটা বিশ্বগ্রাম, গ্লোবাল ভিলেজ। একটা পরিবারের সাথে যে চিন্তা করা যায়, একটি পরিবারে বাবা মা চাইবেন বা একটা বড় ছেলে চাইবে না যে শুধু সেই বড় হোক, সে কিন্তু চাইবে তার আর ভাই বোনেরাও বড় হোক, তারাও ভালো করুক, তারাও ভালো শিক্ষা পাক, তারাও ভালো স্বাস্থ্য সেবা পাক, তবেই কিন্তু আসলে বড় হওয়া। একজন ব্যক্তি কিন্তু বড় হয়ে কিন্তু সেই তৃপ্তি কখনোই পাবে না যখন না তার
অন্য ভাইয়েরা বা পরিবারের অন্য সদস্যরা ভালো না থাকবে। এই যে আমি বলবো যে এইটা কিন্তু আসলে চীন চেষ্টা করছে নিশ্চয়ই, যে তারা চাইবে যে এই একই সাথে চীনের উন্নয়নের সাথে তারা রিজিওনাল যে আঞ্চলিক যে উন্নয়ন তারা সেটা চাচ্ছে, এবং সেটাই হওয়া উচিত। এখন আমি আবার বলছি যে পৃথিবীর এক দেশের সমস্যা কিন্তু আরেক দেশের সমস্যা। আমি যদি জলবায়ু পরিবর্তন সমস্যার কথা বলে থাকি, যে চীনের যে সমস্যা হয়ে থাকে সেটা বাংলাদেশের সমস্যা। আবার চীন যদি তার অর্থনৈতিকভাবে লাভবান হয় তাহলে কিন্তু তার পার্শ্ববর্তী দেশগুলো লাভবান হবে। আবার তার চীনের পার্শ্ববর্তী দেশগুলো যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, সেটাও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। তো পৃথিবীতে আসলে এখন একসাথে কাজ করতে হবে। আমাদেরকে আজ থেকে 50 বছর আগেও যে কোল্ড ওয়ার যুগ ছিল সেখান থেকে বেরিয়ে আসতে হবে। আমরা নিশ্চয়ই বেরিয়ে হয়ে এসেছি, কিন্তু আসলে আমাদের মানসিকতাকে আরো নতুনভাবে চিন্তা করতে হবে। আমি মানে এখনকার আমেরিকার যে প্রবলেম, অর্থনৈতিক অবস্থা খারাপ হয়, সেই অর্থনৈতিক অবস্থা যদি খারাপ হয় তাহলে কিন্তু তার অবস্থা কিন্তু তার আমি যদি বলি তার ঢেউটা এসে কিন্তু অন্য দেশে যাবে। আবার বাংলাদেশে যদি কোনো অর্থনৈতিক সংকটে পড়ে তাহলে তার সংকট কিন্তু চীনেও যাবে, আমেরিকাও যেতে পারে, ইউএসএ যেতে পারে। কারণ তাহলে তখন তার জন্য কে যথেষ্ট পরিমাণের পোশাক তৈরি করবে, বাংলাদেশ যদি কোনো কারণে তার অবস্থা ভালো না থাকে। তো একটা সম্পর্কিত। পৃথিবী একটি দেশের সংকট আসলে পৃথিবীর সংকট, একটা দেশের সুবিধা বা একটা দেশের উন্নতি পৃথিবীর উন্নতি, এবং আমাদেরকে এইভাবে ভাবতে হবে। এবং শুধুমাত্র একা উন্নতি করে কোনো সমাধান নয়, সবাইকে নিয়ে যেতে হবে, তাহলেই পৃথিবী মানুষের জন্য বাসযোগ্য হবে। এবং আমাদের সকলেই সেই লক্ষ্যে কাজ করা উচিত, পৃথিবীকে সবার জন্য বাসযোগ্য করতে হবে। বলছিলাম পৃথিবী একটা পরিবারের মতো, গ্রামের মতো। আমার পরিবারে যদি শুধু আমিই ভালো থাকি, আমার ভাই বোনেরা যদি ভালো না থাকে, তাহলে কিন্তু এই বড় হওয়া বড় নয়। একটা দেশের জন্য একই অবস্থা। একটা দেশ যদি একাই বড় হয়, পৃথিবীর অন্য দেশের সংকট থাকবেই। আপনি দেখেন এই মুহূর্তে পৃথিবীতে বড় একটা সংকট, ঠিক এই মুহূর্তে মাইগ্রেন্ট সমস্যা, অভিবাসী সংকট। কেন এই সংকটটা হয়েছে? সংকটটা হচ্ছে একটাই, যে একটা অঞ্চল, পৃথিবীতে একটা অঞ্চল তারা ভালো করছে, পৃথিবীর অন্য অঞ্চল তারা খারাপ করছে। তারা তাদের কাজের সন্ধানে, ভালো থাকবার ইচ্ছা করবার জন্য এত জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্র পাড়ি দিয়ে, নৌকা করে পাড়ি দিয়ে তারা অন্য দেশে যাচ্ছে। কিন্তু ওই যেখানটা যারা যাচ্ছে সেখানকার যদি অর্থনৈতিক অবস্থা ভালো থাকতো, সেখানে যদি রাজনৈতিক হানাহানি না থাকতো, তাহলে এটা হতো না। আমাদের সকলের উচিত পৃথিবীকে বাসযোগ্য করবার চেষ্টা করার জন্য উচিত, আমাদের সবার জন্য। আমি আশা করি এটা শুধু চীন নয়, পৃথিবীর সকল দেশই এই চিন্তা করবে। ঠিকই বলেছেন। আরো জানতে চাই, তো আপনি আপনার টক শোতে বিভিন্ন ওই যে বাণিজ্যিক জগতের যে বিভিন্ন ব্যক্তিদের সাক্ষাৎকার নিয়েছেন, আমি কথা বলে থাকি তাদের সাথে প্রায়। তো তারা এই যে BCIM অর্থনৈতিক পরিকল্পনাকে তারা কিভাবে দেখছেন, এবং বাংলাদেশ চীনের যে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে তাদের প্রত্যাশা কি? তারা কিন্তু চাইবে। আমি অনেকের সাথে কথা বলছি, যারা এদের মধ্যে রয়েছেন সাবেক কূটনীতিক রয়েছেন, ব্যবসায়ীরা রয়েছেন, শিক্ষক রয়েছেন। আমি এই বিষয়ে তাদের সাথে কথা বলেছিলাম। তখন কিন্তু তারা যেটাকে স্বাগত জানিয়েছে। তাদের যুক্তি হচ্ছে যে এর মাধ্যমে নতুন অর্থনৈতিক একটি সহায়তার নতুন মাধ্যম তৈরি হবে, নতুন জানালা তৈরি হবে, তারা সেটা চান। এবং আমি আরেকটা উদাহরণ দিতে পারি। সাম্প্রতিক সময়ে AIIB যখন এটা স্থাপিত হলো, তখন এটা কিন্তু বাংলাদেশ খুব ওয়ান অফ দ্য ফার্স্ট সিগনেটরিজ টু দিস ব্যাংক, AIIB। এবং সেখানে অনুমোদিত প্রথম দফা যে প্রকল্পের মধ্যে বাংলাদেশের প্রকল্প আছে। হ্যাঁ, আমি তাই শুনেছি। তো তখন এটা কিন্তু একটা বিশ্বের জন্য একটু প্রথম দিকে একটু সংকট ছিল, বেশ কিছু দেশের জন্য, বেশ কিছু উন্নত দেশ তারা দ্বিধায় ছিল, তারা কি এই ব্যাংকে যোগদান করবে কিনা। পরে আসলে অনেকেই এসছেন, কিন্তু তখন আমি কথা বলেছি মানুষ, তখন আমি বললাম যে যারা ইকোনমিক্স তাদের সাথে কথা বলেছি, আমি যারা কূটনীতিক তাদের সাথে কথা বলেছি ব্যবসায়ী তাদের সাথেও, অর্থনীতিরাও একই কথা বলছেন। তারা বলছেন কিন্তু এটা কিন্তু খুবই ভালো। আমি IMF, ওয়ার্ল্ড ব্যাংক, ADB এর পাশাপাশি আমি নতুন একটি সোর্স পাচ্ছি, নতুন একটি উৎস পাচ্ছি, এবং এটা আসলে চীনের যে অর্থনৈতিক উন্নতি তার সাথে সাথে তারা বিশ্ব অর্থনীতিতে তারা একটা ভূমিকা রাখতে চায়, এবং ভালো, এবং যাদের প্রয়োজন তারা নেবে। এবং এটাকে আমরা সত্যিই ওয়েলকাম করি, স্বাগত জানাই। এবং এর মাধ্যমে এই অঞ্চলে আমি যদি বলি, চীনের একটা বিশেষ সম্পর্ক সাউথ ইস্ট আসিয়ান দেশের সাথে আছে। তারা সার্ক যারা দেশভুক্ত তাদের সাথে তারা একটি বিভিন্ন ধরনের প্রোগ্রাম তারা যাচ্ছে। আমি আশা করি যে আসিয়ান এবং সার্ক সবার সাথে চীনের আর্থিক সহায়তা তাদের প্রতি বৃদ্ধি পাবে। এবং আমি আবার বলছিলাম, চীনের উন্নতি পৃথিবীর উন্নতি, পৃথিবীর অন্য প্রান্তের সংকট চীনের সংকট বা উন্নতির সংকট, একসাথে কাজ করতে হবে, পৃথিবীকে একটা বাসযোগ্য করতে হবে। কেন এই যুগে আজ এত বছর পরে মানুষ কেন অস্ত্র উৎপাদন করবে, কেন মানুষ যুদ্ধ করবে, কেন যুদ্ধের একজন মানুষ মারা যাবে? এটা তো কোনো প্রয়োজন নাই। একটাই এখনকার মুহূর্তে মানুষের সকলের জন্য মোটো হওয়া উচিত, অর্থনৈতিক উন্নতি মানুষের, এবং সকল মানুষের জন্য,
সকল প্রান্তের মানুষের জন্য, সকল ধর্মের মানুষের জন্য, সকল জাতির জন্য হওয়া উচিত। আশা করি যে সেই লক্ষ্যেই সবাই আমরা কাজ করে যাব। আর এই যে আপনি আঞ্চলিক সহযোগিতার কথা বলেছেন, আর সম্প্রতি ভারত পাকিস্তানের মধ্যে যে তাদের সম্পর্কের একটা সংকট দেখা দিয়েছে এবং এর ফলে আসন্ন সার্ক শীর্ষ সম্মেলনের উপরেও নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। আর সার্কের এই বর্তমান অবস্থা নিয়ে আপনি কিভাবে মূল্যায়ন করেন এবং এই যে এই আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে কিভাবে সামনের দিকে আগানো যায় বলে আপনি মনে করেন? সত্য কথা যে ঠিক এই মুহূর্তে সংকটে রয়েছে সার্ক। ভারত পাকিস্তানের তাদের মধ্যে যে এক ধরনের দ্বন্দ্ব রয়েছে সেটা হয়তো এই অঞ্চলের সম্পর্কের ক্ষেত্রে একটি নেতিবাচক হতে পারে, কিন্তু আমি সবসময় আশাবাদী। আমি যেটা বলছিলাম যে আসলে আমাদের কাজ করতে ভবিষ্যতের জন্য, মানুষের জন্য করতে হবে। এই পৃথিবীকে আসলে এই অঞ্চলকে আমাদের ভাবতে হবে একটি মানুষ হিসেবে ভাবতে হবে। আজ যে সংকট রয়েছে হয়তো আগামীকাল সেটা থাকবে না, আমি আশা করি সেটা থাকবে না, কিন্তু আমি যেটা বলছিলাম এই সমস্যা তো দীর্ঘদিনের সমস্যা অবশ্যই, কিন্তু আসলে আমাদেরকে একসাথে কাজ করতে হবে, এবং আমি বলছিলাম সার্ক কিন্তু এমন একটা ফোরাম যেটা মূল লক্ষ্যই হচ্ছে এই অঞ্চলের জন্য, এই অঞ্চলের মানুষের জন্য কাজ করা। এবং বাংলাদেশের সম্বন্ধে প্রতিষ্ঠা করার প্রথম দিকেই কথা রয়েছে যে আমরা সেখানে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আমরা কথা বলবো না, এই অঞ্চলের অর্থনৈতিক বিষয় নিয়ে আমরা কথা বলবো, হ্যাঁ কিভাবে সহযোগিতা করা যায়। তো এখন দ্বিপাক্ষিক সম্পর্কের যে প্রভাব পড়ছে এটা, হ্যাঁ এই যে সার্কের যে সদস্য দেশ হিসেবে আসলে বিভিন্ন পক্ষের কিভাবে উদ্যোগ নেওয়া উচিত? আমরা ঠিক আছে, এবারে হয়তো ইসলামাবাদে হয়তো সম্মেলন হয়তো হচ্ছে না, আমি ধরে নিতে পারি যে সামিটটা হয়তো হবে না। ইতোমধ্যেই বাংলাদেশ এবং ভারত এখান থেকে তারা ওই অনুষ্ঠানে সম্মেলনে যোগ দিচ্ছে আমরা জানিয়েছে, কিন্তু আমাদেরকে আসলে সামনের দিকে এগোতে হবে। আশা করি যে পরবর্তী যে সম্মেলন হবে যেখানে হবে সেখানে নিশ্চয়ই সব দেশ একসাথে কথা বলবেন তারা। এবং আসলে যে কোনো সংকটে, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কোনো সংকটেই আলোচনা, ডায়ালগ ইজ দ্য সলিউশন। সংকটের সংলাপ করতে হবে, কথা বলতে হবে। আমরা যদি কথা বলি তাহলে নিশ্চয়ই সংকটগুলোর সমাধান হবে। আমি আশাবাদী যে দ্বিপাক্ষিক যে সংকটগুলো সেটা আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে বাধা হচ্ছে, হয়তো ভবিষ্যতে হবে না, সকল পক্ষ বসে একসাথে বলে কাজ করবে। এর আগেও আপনি উল্লেখ করেছেন যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই অক্টোবর মাসে বাংলাদেশে সফরে যাওয়ার কথা রয়েছে। তো এই যে দীর্ঘ ৩০ বছরের পর চীনের কোন শীর্ষ নেতার আবার বাংলাদেশে সফরে যাচ্ছেন, এটা দুদেশের সম্পর্কের উপরে কেমন প্রভাব পড়তে পারে আপনি মনে করেন? খুবই স্বাভাবিকভাবে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং, এটা চীনের কোন রাষ্ট্রপতি বা প্রেসিডেন্টের জন্য ৩০ বছরের প্রথম সফর। আমি মনে করি এটা অনেক বড় একটা ভূমিকা রাখবে, কারণ আমরা জানি চীনের সাথে বাংলাদেশের বিভিন্ন অর্থনৈতিক প্রকল্পের সহযোগিতার ইতিহাস বেশ পুরনো। বাংলাদেশে পায়রা বন্দরের কথা বলা হচ্ছে, বেশ কিছু ডিপ সি পোর্টের কথা বলা হচ্ছে, এবং সেখানে পৃথিবীর বিভিন্ন দেশ আগ্রহ দেখাচ্ছে সেখানে সহায়তা করার কথা, কিন্তু চীনও দেখাচ্ছে। আমার ধারণা এগুলো নিয়ে আসলে কথা হবে। এবং আমরা জানি যে বাংলাদেশের গার্মেন্টস শিল্প একটি বৃহৎ শিল্প, যেটা চীনের পরে দ্বিতীয় বৃহত্তম পৃথিবীতে। সেখানকার গার্মেন্টস পল্লীর জন্য একটা স্পেশাল জোন বা স্পেশাল বলা হচ্ছে গার্মেন্ট ভিলেজের কথা বলা হচ্ছে। সেখানে আমরা শুনেছিলাম গত বছর বা তার আগের বছর যখন বাংলাদেশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনে এসেছিলেন, তখন বলা হয়েছিল এই বিষয়ে কিছু কাজ হবে। তার মানে সেগুলো নিয়ে আসলে এগিয়ে নেওয়া হবে, এই বিষয়ে কাজ হবে। এবং আরো কিছু প্রকল্প, যেমন চট্টগ্রামে, বাংলাদেশের চট্টগ্রামে কর্ণফুলী নদীর দিকে টানেল হওয়ার কথা, সেখানে চীনা সহায়তার কথা বলা হচ্ছে। আমরা এগুলো বিষয়ে আসলে এই যখন এই বিভিন্ন বড় বড় প্রকল্পে চীনা সহযোগিতা থাকবে, আমি আশা করি যে এই বিষয়ে চীন এবং বাংলাদেশের মধ্যে এবার কিছু প্রায় বাস্তবিক কিছু চুক্তি হয়তো হবে, এবং নতুন কিছু চুক্তি হয়তো হবে, যেটা সামনে আমরা দেখতে পারবো আগামী সফরের সময়। তো আপনি অর্থনৈতিক দিকে যে সাফল্য অর্জন হতে পারে সেটার কথা উল্লেখ করেছেন। তো এখনকার যুগ তো তথ্যের যুগ। আমরা এই যে সংবাদ মাধ্যমে যারা যে কাজ করছি, মানে এই যে তথ্য বিনিময়ের দিকে আর কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন দুদেশের মধ্যে? তথ্য বিনিময়ে এখন যে পদক্ষেপ যেটা হয়, যে আমরা একসাথে, এখন একটা সুবিধা হয়েছে এক ধরনের, যে যেহেতু ইন্টারনেটের যুগ, আমি ইচ্ছা করলে চীনের বাংলাদেশ বিভাগের সাথে সরাসরি যোগাযোগ করতে পারি, জানতে পারি, সংবাদ মাধ্যমে জানতে পারি। আমি যদি আপনাদের ওয়েবসাইটে যাই,
এটা খুবই স্বাভাবিক। কিন্তু এর বাইরেও কিছু কাজ আসলে আমরা করতে পারি। সংবাদ তথ্য বিনিময়, যে শুধু তথ্য বিনিময় তো আসলে ভার্চুয়াল তথ্য বিনিময় করলে হয় না, কিছু ফিজিক্যাল প্রেজেন্সের প্রয়োজন হয়। আমার মনে হয় যেটা হতে পারে, দুই দেশের মধ্যে সংবাদ কর্মী বা যে কোনো লেভেলেই এক্সচেঞ্জ প্রোগ্রাম হতে পারে বেশি করে আরো। তাহলে দুই দেশের মানুষের জানা বোঝা সুবিধা হবে। আমি যেটা বলছিলাম যে যখন একটা মানুষ একজন মানুষের সাথে কথা বলবে তখন কিন্তু তাদের এক ধরনের বন্ধুত্ব তৈরি হয়, এবং এটা শুধু চীন বাংলাদেশ না, পৃথিবীর প্রত্যেক দেশের সাথেই হওয়া উচিত। তাহলে কিন্তু এই যে শত্রুতাগুলো আছে, হানাহানি, এগুলো আসলে অনেক কমে যাবে। এবং এটা আমাদের উচিত, আমরা সংবাদপত্র কর্মী হিসেবে, যেটা আমার মনে হয় আমাদের সকলের উচিত অন্তত ওই দিকে কিছুটা হলেও, বিন্দুমাত্র হলেও অবদান রাখা, যে সেই দিকে আমাদের কাজ করতে পারি। তো আমরা বলছিলাম যে সংবাদ তথ্য বিনিময় আদান প্রদান কি হতে পারে। তো দুই দেশের সংবাদ মাধ্যমের কর্মীদের এক ধরনের আদান প্রদান হতে পারে, এক্সচেঞ্জ হতে পারে, একটু শর্ট টার্ম হতে পারে, 3 মাসের একটা প্রোগ্রাম হতে পারে। তখন তারা এক দেশ সম্বন্ধে জানতে পারবেন। এছাড়া আরো কিছু হতে পারে যে যদি কোনো বড় ঘটনা ঘটে থাকে চীনে, বা কোনো একটা ঘটনা বাংলাদেশে হয়ে থাকে, তখন সে দুই দেশের সংবাদ মাধ্যমগুলো তারা সরাসরি যোগাযোগ করতে পারে। এটা একটা বড় ভূমিকা রাখতে পারে বলে আমার মনে হয়। এখন আমরা যেটা হয়, সংবাদ মাধ্যমের সংবাদ পাই হচ্ছে আন্তর্জাতিক ওয়্যার সংস্থার মাধ্যমে পেয়ে থাকি, সেটা হয়তো প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠান সরাসরি যোগাযোগ করতে পারে, সেটা একটা বড় ভূমিকা রাখতে পারে বলে আমার মনে হয়। আর এখন আপনার সংস্থার একজন প্রতিনিধি ম্যাডাম পারভিন আহমেদ, তিনি তো চীনে আছেন এবং তিনি নিয়মিত বাংলাদেশে কিছু রিপোর্ট পাঠিয়ে দিচ্ছেন। হ্যাঁ, এটাও এক ধরনের অবশ্যই পারভিন আহমেদ কাজ করছেন। আমি বলছিলাম যে চীনা সরকারের বিশেষ স্কলারশিপে উনি কাজ করেন, 10 মাসের একটি প্রোগ্রামে উনি চীনে কাজ করছেন। একই সাথে উনি কিন্তু এখান থেকে অনেক রিপোর্ট পাঠাচ্ছেন, যে রিপোর্টগুলো আমরা বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্ট পত্রিকায় দা ইন্ডিপেন্ডেন্টে আমরা প্রকাশ করছি। এবং এর মাধ্যমেও কিন্তু এক ধরনের, আপনি যেটা বলছেন যে এক্সচেঞ্জ প্রোগ্রাম, তথ্য বিনিময় হচ্ছে। বাংলাদেশি পার্সপেক্টিভের প্রেক্ষিতে একজন বাংলাদেশি মানুষ চীনে বসে দেখছেন এবং লিখছেন, এটার একটা আলাদা দৃষ্টিভঙ্গি রয়েছে, যেটা কিন্তু চীন থেকে অন্য কেউ লিখে পাঠালে কিন্তু সেই দৃষ্টিভঙ্গি আমি পাবো না। সেটা অবশ্যই দুই দেশের তথ্য বিনিময়ে আদান প্রদানে পারভিন আমাদের এই সফর আমি ইতিবাচকভাবে দেখছি, এবং একটা বড় ভূমিকা রাখছে বলে বিশ্বাস করি আমি। আচ্ছা, অবশেষে আরেকটা প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করতে চাই। এই যে চীন এবং বাংলাদেশের মধ্যে প্রাচীন কাল থেকে যে যোগাযোগ শুরু হয়েছিল, এই যে হিউয়েনসাং বাংলাদেশেও গেল, তারপর বাংলাদেশের যে অদেশ দীপঙ্ক, তিনিও দ্বীপতে এসে এই বৌদ্ধ ধর্মের প্রচার করেছিলেন। তো এই প্রাচীন কাল থেকে যে শুরু হওয়া এই সম্পর্ক, আদান প্রদানের সম্পর্ক, আসলে মানে বর্তমান যুগে আসে তো গাছের দেশ হলেও আসলে জনগণের মধ্যে পরস্পরকে জানাটা একটু কম। তো এখানে যে আসলে কি কি বাধা রয়েছে বলে আপনি মনে করেন, বা এই মানুষের মধ্যে যে আদান প্রদান আরো বাড়ানোর জন্য আপনার কি প্রস্তাব আছে? ভাষা একটা বড় সংকট বলে আমার মনে হয়। আমি এবারে চীন সফরে এসে যেটা দেখলাম যে ভাষা একটা বড় সংকট। এখানকার সাধারণ মানুষ চীনা ভাষা ছাড়া আসলে ভাষা জানেন না বোধহয়। তো যেটা হয় যে ইংরেজি একটা লিঙ্গুয়া ফ্রাঙ্কা হিসেবে পরিচিত, এবং পৃথিবীর সব প্রান্তেই এটা হয়, কিন্তু এখানে একটু সংকট হয়। এটা একটা বড় সংকট বলে আমার মনে হয়। আরেকটা যেটা হয় যে আসার ক্ষেত্রে, বা আমি বাংলাদেশের যখন এখানে আসতে চান, ভিসাটা বোধহয় খুব সহজে হয় না, বেশ লম্বা প্রসেস হয়। এখানে ভিসা প্রসেসটা যদি সহজ করা যায় তাহলে আসতে পারে এখানকার মানুষ। বা আমি জানি না এখানকার যখন চীন থেকে ওখানে যান সে ভিসা প্রসেসটা কেমন, সেটা আমি জানি না। ভিসা প্রসেস, দুই পক্ষের ভিসা প্রসেসটা আসলে সহজ হতে পারে। আর একটা হতে পারে যে আমরা বলছিলাম যে আমরা যেহেতু সবাই সংবাদের কাজ করি, সংবাদ মাধ্যমে কাজ করি, আমরা সংবাদ মাধ্যমের কর্মীদের নিয়েই চিন্তা করছি, তা না, সকল ক্ষেত্রেই এটা দেখতে পারা যেতে পারে। এটা হতে পারে পর্যটনের ক্ষেত্রে, হতে পারে এটা শিক্ষার ক্ষেত্রে, হতে পারে এটা যদি বিজ্ঞানের ক্ষেত্রে হয়, সকল ক্ষেত্রে যদি আমরা ওই যে একটু সহযোগিতা করতে পারি, এক্সচেঞ্জ প্রোগ্রাম করতে পারি, তাহলে কিন্তু আসলে এই ভাষা সংকটও থাকবে না, যোগাযোগটা দুই দেশের মানুষ কিন্তু আরো কাছাকাছি আসবে বলে আমি বিশ্বাস করি। জনাব শামীম আব্দুল্লাহ জাহিদি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। চীনা রেডিও সার্ভিসকে অসংখ্য ধন্যবাদ। চীন বাংলা বিভাগ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আমি সত্যিই আনন্দিত, এবং আমি খুবই খুশি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। শুভ শ্রোতা, বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার নির্বাহী সম্পাদক শামীম আব্দুল্লাহ জাহেদির সাক্ষাৎকার শুনলেন। আজকের খোলামেলা অনুষ্ঠান এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন।